হ্যালো স্টুডেন্টস, আমরা এলিমিনেশন রিঅ্যাকশন আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এফেক্ট অফ অ্যাক্টিভেটিং গ্রুপস। অ্যাক্টিভেটিং গ্রুপস যেমন ধরো ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টিটিউয়েন্টস, যেমন ট্রাইফ্লোরো, মিথাইল, নাইট্রো, অ্যারাইল সালফোনিল, সায়ানাইড, কার্বনিল এবং এস্টার গ্রুপ, এগুলো এলিমিনেশন রিঅ্যাকশনকে প্রমোট করে। কি করে প্রমোট করে না, কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে যেমন ট্রাইফ্লোরোমিথাইল গ্রুপ, সেটা কি করে না বিটা কার্বনে যে প্রোটন থাকে সেটাকে অ্যাসিডিক করে। এবং যদি ধরো কোনো নাইট্রো গ্রুপ থাকে তাহলে সেটা কি করে না বিটা কার্বনে যে কার্বন আয়ন জেনারেট হয় সেই কার্বন আয়নটাকে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলাইজ করে। অথবা যদি কোনো এস্টার বা কোনো কার্বনিল গ্রুপ থাকে বা অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে, তারা কি করবে না তারা যে ডেভেলপিং ডবল বন্ডটা তৈরি হবে ট্রানজিশন স্টেটে সেটাকে কনজুগেশনের মাধ্যমে স্টেবিলাইজ করবে। তো বিভিন্ন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বিভিন্নভাবে এলিমিনেশন রিঅ্যাকশনকে প্রমোট করতে পারে, সেটা তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে দেখলে। এবার আমরা দেখব যে খুব স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেমন নাইট্রো গ্রুপ বা অ্যারিল সালফোনিল গ্রুপ থাকলে তখন মেকানিজম E2 মেকানিজম থেকে E1 মেকানিজমে শিফট হতে পারে। সেটা আরও বেশি করে কখন শিফটিংটা হবে না যখন লিভিং গ্রুপটা পোর লিভিং গ্রুপ হবে। নেক্সট আমরা দেখব একটা এক্সাম্পল। আমি তোমাদের আগেই বলেছিলাম যে অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশনে যে ডিহাইড্রেশন হয়, যে অ্যালডল প্রোডাক্টটা জেনারেট করে, সেই অ্যালডল থেকে ডিহাইড্রেশন হয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। এই ডিহাইড্রেশন রিঅ্যাকশনটা বেস ক্যাটালাইজড মিডিয়ামে হয়। জেনারেলি ডিহাইড্রেশন রিঅ্যাকশন অ্যাসিড ক্যাটালিসিসের মাধ্যমে হয়। সেক্ষেত্রে অ্যাসিড ক্যাটালিসিসে কি হয় না এই হাইড্রক্সিল গ্রুপ প্রোটনেটেড হয়ে গুড লিভিং গ্রুপ ওয়াটারে পরিণত হয়, তারপর কার্বোক্যাটায়ন জেনারেটেড হয়ে এখানে ডবল বন্ড তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে আমরা একটা আনইউজুয়াল কেস দেখছি যেখানে কি হচ্ছে না বেস ক্যাটালাইজড ডিহাইড্রেশন হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ এই যে CHO গ্রুপ আছে, এই CHO গ্রুপটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, যেটা কিনা এই বিটা প্রোটনকে অ্যাসিডিক বানাচ্ছে। সাবসিকুয়েন্টলি এখানে যে ডবল বন্ডটা জেনারেট হচ্ছে ট্রানজিশন স্টেটে, সেই ডবল বন্ডটাকে স্টেবিলাইজ করছে বাই রেজোনেন্স। তো এই দুটো মেন কারণের জন্য অ্যালডল কনডেনসেশনটা বেস ক্যাটালাইজড মিডিয়ামে হচ্ছে। এবং এটা একটা এক্সাম্পল যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে এলিমিনেশন রিঅ্যাকশন ফেভারেবল হয়। এবার আমরা দেখব ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি বিটা পজিশনে থাকে কম্পেয়ার টু দ্য আলফা পজিশন, তাহলে তার এফেক্টটা অনেক বেশি স্ট্রং হয়। তার কারণ কি হয়, বিটা পজিশনে যদি আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সেটা কি করবে, এই বিটা কার্বনটাকে অ্যাসিডিক কার্বনে পরিণত করবে এবং একইভাবে এই যে ডবল বন্ড এখানে যেটা ইনসিপিয়েন্ট ডবল বন্ড ট্রানজিশন স্টেট তৈরি হবে সেটাকে রেজোনেন্সের দ্বারা স্টেবিলাইজ করবে। এই দুটো কারণের জন্য বিটা কার্বনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে সেই রিঅ্যাকশনটা ফাস্টার হয় কম্পেয়ার টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাট দ্য আলফা পজিশন। এখানে দেখো এখানে CHO গ্রুপ এই কার্বন ব্রোমিনের রেসপেক্টে আলফা পজিশনে আছে, তখন রিঅ্যাকশনটা স্লো। কিন্তু যদি এই কার্বন ব্রোমিন গ্রুপের রেসপেক্টে যদি বিটা পজিশনে থাকে তাহলে সেটা ফাস্টার প্রসেস। নেক্সট আমরা একটা নতুন এলিমিনেশন রিঅ্যাকশন পড়ব, এক ধরনের নতুন এলিমিনেশন রিঅ্যাকশন, এটাকে বলে আদার 1-2 এলিমিনেশন রিঅ্যাকশনস। আদার কেন বলা হচ্ছে না, এখানে যে গ্রুপটা এলিমিনেটেড হচ্ছে সেটা আদার দেন প্রোটন। আমরা এলিমিনেশন রিঅ্যাকশনে এতক্ষণ কি দেখলাম যে একটা প্রোটন এলিমিনেটেড হয় এবং একটা লিভিং গ্রুপ এলিমিনেটেড হয়, কিন্তু এখন আমরা দেখব যে প্রোটন ছাড়া অন্য কোনো গ্রুপ বা অ্যাটম এলিমিনেটেড হবে। এক্ষেত্রেও rate of the reaction is proportional to the substrate এবং the added reagent। এই added reagent কি ধরনের হতে পারে আমরা দেখব। এক্সাম্পল 1,2-D হ্যালোজিনেশন, এটা একটা পার্টিকুলার টাইপ অফ এলিমিনেশন রিঅ্যাকশন যেটা কিনা ফেসিলিটেটেড হয় বাই আয়োডাইড এবং আদার মেটাল আয়ন লাইক জিঙ্ক এবং আয়রন।
এখানে রেট অফ দ্য রিয়াকশন সিমিলার টু দ্য E2 মেকানিজম। এখানে কি হচ্ছে দেখো না, আয়োডাইড এই ব্রোমিনে অ্যাটাক করছে, তারপর এই E2 পাথওয়েতে এই ব্রোমিন এলিমিনেটেড হচ্ছে, এবং এখানে স্ট্রিক্টলি অ্যান্টি এলিমিনেশন দেখা যাচ্ছে যখন কিনা এই ব্রোমিনটা কানেক্টেড থাকবে, দুটো ক্ষেত্রেই ব্রোমিন কানেক্টেড থাকবে সেকেন্ডারি বা টার্সিয়ারি কার্বন অ্যাটমের সঙ্গে। কিন্তু যদি আমরা নেক্সট স্টেপে দেখব, যদি এই ব্রোমিন একটা বা দুটো ব্রোমিন অ্যাটম যখন প্রাইমারি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, যেমন ধরো এইটা একটা প্রাইমারি কার্বন, এর সঙ্গে যখন ব্রোমিন যুক্ত আছে তখন আমরা দেখব সিন এলিমিনেশন। সেটা কি করে হচ্ছে না, ফার্স্ট স্টেপে আমার আয়োডাইড যে রিয়াকশন মিডিয়ামে আছে সেটা প্রথমে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবে। তোমরা নিশ্চয়ই জানো যে আয়োডাইড ইজ এ গুড নিউক্লিওফাইল, কারণ এটার পোলারাইজেবিলিটি অনেক বেশি এবং এর চার্জ ডেন্সিটি কম হওয়ার জন্য এটার পোলারাইজেবিলিটি অনেক বেশি, এবং সাইজ বড় হওয়ার জন্য এটা একটা গুড নিউক্লিওফাইল। একটা গুড নিউক্লিওফাইল হওয়ার জন্য এটা অ্যাটাক করে ব্রোমাইড বের করে দেবে। তার ফলে প্রথম স্টেপে স্লো SN2 রিয়াকশন হলো, এবং সেই যে প্রোডাক্টটা তৈরি হলো, যেখানে আয়োডিন এবং ব্রোমিন দুটো আছে, সেখান থেকে অ্যান্টি এলিমিনেশন হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখব, আলটিমেটলি আমার সিন এলিমিনেশন রিয়াকশন হচ্ছে। তাহলে আমরা কি দেখছি, যদি দুটো ব্রোমিন অ্যাটম বা যখন দুটো ব্রোমিন অ্যাটম সেকেন্ডারি বা টার্সিয়ারি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তখন অ্যান্টি এলিমিনেশন হবে। কিন্তু যদি একটা বা দুটো ব্রোমিন অ্যাটম প্রাইমারি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে তখন সেখানে আয়োডাইডের ক্ষেত্রে, আয়োডাইড মিডিয়েটেড এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে SN2 রিয়াকশন হবে, তারপরে অ্যান্টি এলিমিনেশন হবে। তাহলে ওভারঅল আমরা দেখব যে সিন এলিমিনেশন হলো। সিমিলারলি আমরা এই ব্রোমিন এলিমিনেশন আমরা দেখতে 1,2 ডিহ্যালোজিনেশন দেখতে পাবো জিঙ্ক মিডিয়েটেড রিয়াকশনের ক্ষেত্রে। এখানে জিঙ্ক আয়োডাইডের মতো এই ব্রোমিনে অ্যাটাক করবে এবং এলিমিনেটেড হয়ে অ্যান্টি স্টিরিও সিলেক্টিভলি অ্যালকিন তৈরি করবে। কেমন? নেক্সট আমরা দেখব যে এই ডিব্রোমিনেশন হ্যাজ রেয়ার ইম্পর্টেন্স ইন প্রিপারেশন। কারণ এই ডিব্রোমিনেশনের ইম্পর্টেন্স কম কেন? তার কারণ ডিব্রোমিনেশনের ফলে আমরা কি ফিরে পাচ্ছি না, অ্যালকিনটা ফিরে পাচ্ছি। এবার আমরা আমাদের যে স্টার্টিং মেটেরিয়াল এলিমিনেশন রিয়াকশানে, সেটা তো একটা ডাইব্রোমো কম্পাউন্ড। সেই ডাইব্রোমো কম্পাউন্ডটা আমরা কোত্থেকে পাই না, অ্যালকিন কম্পাউন্ডের ব্রোমিনেশন করে পাই, অ্যালকিন কম্পাউন্ডের ব্রোমিন অ্যাডিশন রিয়াকশনের মাধ্যমে পাই। তাহলে আমার ডিব্রোমিনেশনের ফলে যে কম্পাউন্ডটা পাচ্ছি সেই অ্যালকিনটা অ্যাকচুয়ালি একটা স্টার্টিং মেটেরিয়াল, সেটা যে 1,2 ডাইব্রোমো কম্পাউন্ড সেটা স্টার্টিং মেটেরিয়াল, সেজন্য এটার খুব একটা গুরুত্ব নেই। কিন্তু কিছু পার্টিকুলার ক্ষেত্রে এই ব্রোমিনেশন এবং ডিব্রোমিনেশন ইজ সামটাইমস ইউজড ফর প্রোটেক্টিং ডাবল বন্ডস। ধরো এই একটা কম্পাউন্ড যেখানে একটা ডবল বন্ড আছে এবং একটা অ্যালকোহল গ্রুপ আছে। এখন যদি আমরা অ্যালকোহলটাকে অক্সিডাইজ করতে যাই তাহলে কিন্তু এই ডবল বন্ডটা অক্সিডাইজ হয়ে যাবে এবং ডাইঅল হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে এই ডবল বন্ডটাকে প্রোটেক্ট করব? প্রোটেকশন করার জন্য আমরা প্রথমে ব্রোমিনেশন করব, তারপরে ওটা নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে অক্সিডেশন করব, অক্সিডেশন করে কার্বক্সিলিক অ্যাসিড হলো, তারপরে আমরা জিঙ্কের দ্বারা ট্রিটমেন্ট করে ডিব্রোমিনেশন করব। তাহলে আমরা কি পেলাম, ডাবল বন্ডটা আবার ফিরে পেলাম। তাহলে এখানে দেখো ডাবল বন্ডটা ইনট্যাক্ট থাকলো কিন্তু আমার অ্যালকোহলটা অক্সিডাইজ হয়ে গেল। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, যেটা আমার ডাবল বন্ডকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হচ্ছে। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের দেয়। আর একটা অন্য এক ধরনের 1,2 এলিমিনেশন, যেখানে দেখো কার্বক্সিলেট গ্রুপ এবং ব্রোমিন এলিমিনেটেড হচ্ছে এবং সেখানে 100% অ্যান্টি এলিমিনেশন প্রোডাক্ট পাচ্ছি। এটাও দেখো এখানে কিন্তু প্রোটন নেই, একটা আলাদা গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা কার্বক্সিলেট গ্রুপ এলিমিনেটেড হচ্ছে উইথ হিটিং। ওকে,
নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন EI রিয়াকশন বা এলিমিনেশন ইন্ট্রামলিকুলার, এটাকে অন্য নামে বলে পাইরোলাইটিক সিন এলিমিনেশন। এই ধরনের রিয়াকশন কার কার ক্ষেত্রে দেখা যায় না অ্যাসিটেটস, জ্যানথেটস, অ্যামিন অক্সাইডস এটসেট্রার ক্ষেত্রে। এইসব গ্রুপ যদি থাকে অ্যাসিটেট, জ্যানথেট বা অ্যামিন অক্সাইড এইসব গ্রুপ থাকলে সেক্ষেত্রে আমরা পাইরোলাইটিক সিন এলিমিনেশন দেখতে পাই। পাইরোলাইটিক কথাটার অর্থ হলো এই রিয়াকশনগুলো হিটিংয়ের মাধ্যমে হয়। রিয়াকশন পাইরোলাইটিক মিনস দ্য রিয়াকশন প্রসিডস উইথ দ্য এইড অফ হিটিং। এখানে সিন স্টিরিওকেমিস্ট্রি দেখা যায় এবং এখানে কোনো রিয়েজেন্ট লাগে না, আর ইনার্ট সলভেন্ট বা উইথাউট দ্য প্রেজেন্স অফ এনি সলভেন্ট এইসব রিয়াকশন কিন্তু হয়। এখানে রেট অফ দ্য রিয়াকশন শুধুমাত্র ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেটের ওপর। যেমন আমরা একটা এক্সাম্পল দেখব, টার্সিয়ারি অ্যামিন অক্সাইড যখন 100 ডিগ্রি টেম্পারেচারে অ্যারাউন্ড 100 ডিগ্রি টেম্পারেচারে হিট করা হয় তখন সেটা সিন এলিমিনেশন হয়ে অ্যামিন দেয়। এই রিয়াকশনটাকে বলা হয় কোপ এলিমিনেশন। এখানে রিলেটিভলি লো টেম্পারেচার ইউজ হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচার। তোমরা পরবর্তী ক্ষেত্রে অন্যান্য রিয়াকশন দেখবে যেখানে কিনা হায়ার টেম্পারেচার ইউজ করা হচ্ছে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে এই প্রোটন এবং এই টার্সিয়ারি অ্যামিন অক্সাইড এদেরকে সিন পেরিপ্ল্যানার থাকতে হবে যাতে কিনা এই OH বন্ডটা ফর্ম হতে পারে। কারণ আমার প্রোডাক্টে দেখো এই হাইড্রক্সিল অ্যামিনটা পাওয়া যাচ্ছে, আর এই রিয়াকশনটা যেহেতু সাইক্লিক 5 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যায় সেজন্য এখানে সিন স্টিরিও সিলেক্টিভিটি খুব হাই দেখা যায়। কেমন? Cope elimination proceeds via the tight 5-member transition state which exhibit the greatest degree of sin stereoselectivity. তাহলে তোমরা বুঝতে পারলে যে কোপ এলিমিনেশন কিভাবে হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। নেক্সট আমরা দেখব চুগায়েভ রিয়াকশন। চুগায়েভ রিয়াকশন কার ক্ষেত্রে হয়? জ্যানথেটের ক্ষেত্রে হয়। এখানে এই গ্রুপটাকে বলা হয় জ্যানথেট গ্রুপ। এক্ষেত্রে কিন্তু টেম্পারেচার একটু বেশিই লাগে কম্পেয়ার টু দ্য কোপ এলিমিনেশন, এবং এখানে তোমাদের মনে রাখতে হবে এই সিন স্টিরিওসিলেক্টিভিটি একটু কম, রিলেটিভলি লো কম্পেয়ার টু দ্য কোপ এলিমিনেশন। তার কারণ হলো এখানে এটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যায়, এবং 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এর যে কোপ্ল্যানারিটি অফ দ্য জ্যানথেট এবং প্রোটন তারা কমপ্লিটলি প্ল্যানার না হলেও চলে। এই ট্রানজিশন স্টেটটা কিছুটা ফ্লেক্সিবল এবং তারা কমপ্লিটলি প্ল্যানার না হলেও কিন্তু রিয়াকশনটা হয়, সেই জন্য এদের মধ্যে সিন স্টিরিও সিলেক্টিভিটি একটু কম দেখা যায়। এবং তোমাদের বলেছি যে এর ক্ষেত্রে রিয়াকশন টেম্পারেচার কোপ এলিমিনেশন রিয়াকশনের থেকে একটু বেশি লাগে। নেক্সট আমরা দেখব যে অ্যাডভান্টেজ অফ পাইরোলাইটিক সিন এলিমিনেশন। এই ধরনের রিয়াকশনগুলো আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে? কোন ক্ষেত্রে কাজে লাগবে? ধরো আমার একটা টার্মিনাল অ্যালকিন তৈরি করতে হবে, যেটা কিনা অ্যাসিড ক্যাটালাইজড বা বেস ক্যাটালাইজড রিয়াকশনের ক্ষেত্রে আমার পাওয়া যাচ্ছে না, যেখানে আমার মোর স্টেবল কার্বিন তৈরি হচ্ছে অন্য মেথডে, কিন্তু আমার লেস থার্মোডাইনামিক্যালি স্টেবল টার্মিনাল অ্যালকিন ধরো আমার পেতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে? ধরো এই কম্পাউন্ডটা যদি অ্যাসিড ক্যাটালাইজড এলিমিনেশন রিয়াকশন হয়, মানে এই OH গ্রুপটা প্রথমে প্রোটনেটেড হয়ে কার্বোক্যাটায়ন জেনারেট করবে। কার্বোক্যাটায়ন জেনারেট হলে এখানে কিন্তু প্রোটন ট্রান্সফার হয়ে এলিমিনেশন হয়ে থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল মোর সাবস্টিটিউটেড অ্যালকিন হওয়ার প্রবাবিলিটি বেশি এবং এই কম্পাউন্ডটা বেশি মাত্রায় পাওয়া যাবে। তাহলে আমি কি করে এই টার্মিনাল অ্যালকিন মানে এইখানে ডাবল বন্ড ফর্ম করতে পারবো? সেক্ষেত্রে আমাকে কিন্তু এই পাইরোলাইটিক সিন এলিমিনেশন এর সাহায্য নিতে হবে। কিভাবে নেব না, এই OH গ্রুপটাকে প্রথমে আমরা জ্যানথেট গ্রুপে কনভার্ট করব। কি করে করব না, কার্বন ডাইসালফাইড মিথাইল আয়োডাইডের ট্রিটমেন্ট ইন প্রেজেন্স অফ OH মাইনাস মানে একটা হাইড্রক্সাইড বেস, এর প্রেজেন্সে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে আমরা এই জ্যানথেটটা পাবো, এবং সেই জ্যানথেটকে হিট করলে আমরা কিন্তু এই টার্মিনাল অ্যালকিনটা পাবো।
এক্ষেত্রে দেখো কোনো অ্যাসিড বা বেস ক্যাটালিসিসের কোনো দরকার পড়ছে না, এবং reaction condition relatively milder, a little bit high temperature like 200 degree centigrade, এই রিয়াকশন কন্ডিশনের মাধ্যমে সিন এলিমিনেশন হয়ে আমরা টার্মিনাল অ্যালকিনটা পেলাম। তাহলে যদি কোনো টার্মিনাল অ্যালকিন আমার পার্টিকুলারলি ওই রিজিয়নে কোনো অ্যালকিন তৈরি করতে হয় যেটা অন্য কোনো প্রসিডিওরে, অন্য কোনো এলিমিনেশন প্রসিডিওরের মাধ্যমে ডিফিকাল্ট টু অবটেন, তখন আমরা কিন্তু এই পাইরোলাইটিক সিন এলিমিনেশন এই রিয়াকশনে সাহায্য নেব। এখন আমরা ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশন 1-1 এলিমিনেশন বা আলফা এলিমিনেশন বা ই আলফা এইটা পড়ব। এইটা দেখো, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেটা হলো 1-2 এলিমিনেশন। তার কারণ দুটো গ্রুপ 1-2 পজিশন থেকে এলিমিনেটেড হচ্ছে। সেখানে একটা প্রোটন, একটা লিভিং গ্রুপ যেমন ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড হতে পারে, বা প্রোটন ছাড়াও অন্য কোনো গ্রুপ এলিমিনেটেড হতে পারে, যেমন দুটো ব্রোমিন এলিমিনেটেড হতে পারে। কিন্তু দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি সেক্ষেত্রে দুটো গ্রুপ কিন্তু 1-2 দুটো কার্বন থেকে এলিমিনেটেড হয়েছে, দুটো অ্যাডজাসেন্ট কার্বন থেকে এলিমিনেটেড হয়েছে। কিন্তু এখন আমরা যেটা আলোচনা করব সেক্ষেত্রে দুটো গ্রুপ একটা একই কার্বন থেকে এলিমিনেটেড হবে, মানে সেম কার্বন থেকে দুটো গ্রুপ এলিমিনেটেড হবে। সেজন্য এটাকে 1-1 এলিমিনেশন বলে বা আলফা এলিমিনেশন বলে। কোন কোন ক্ষেত্রে এই এলিমিনেশন রিয়াকশন হয় না, যখন এই কোনো হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকে এবং এই রিয়াকশনগুলো ফেভারেবল হয় বাই পাওয়ারফুল ইলেকট্রন উইথড্রয়িং লিভিং গ্রুপ such as a chloride, which increase the acidity of alpha proton atoms and stabilizes the developing negative charge on the alpha carbon। মানে যদি একটা লিভিং গ্রুপ যেটা খুবই ইলেকট্রন উইথড্রয়িং হয়, কেমন, তখন সে কি করবে না, এই আলফা প্রোটনকে অ্যাসিডিক বানাবে এবং এখানে যে নেগেটিভ চার্জটা জেনারেট করবে সেই নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি দেবে বাই ইটস ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। এবং একটা যদি স্ট্রং বেস থাকে রিয়াকশন মিডিয়ামে, তখন কিন্তু এই আলফা এলিমিনেশন বা 1-1 এলিমিনেশন রিয়াকশন ফেভারেবল হয়। থার্ড আর একটা কন্ডিশন, যদি ধরো বিটা কার্বনে কোনো প্রোটন নেই, সেক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে আছে, এই রিয়াকশনের ক্ষেত্রে আছে, কিন্তু আমরা অন্য একটা এক্সাম্পল দেখব যেখানে বিটা কার্বনে কোনো প্রোটন নেই, সেখানে আমার আলফা এলিমিনেশন রিয়াকশন হয়েছে। এখানে মেকানিজমটা কি না, প্রথমে এই আলফা কার্বন থেকে একটা প্রোটন অ্যাবস্ট্রাক্টেড হয় এবং কনসার্টেডলি এই ক্লোরাইড বেরিয়ে যায়, করে একটা কার্বিন তৈরি হয়। এই কার্বিনটা তখন মাইগ্রেট করে উইথ কনসার্টেড মাইগ্রেশন অফ দ্য, এই কার্বিনটা ইলেকট্রন ডোনেট করে উইথ দ্য কনসার্টেড মাইগ্রেশন উইথ দ্য হাইড্রোজেন উইথ ইটস ইলেকট্রন পেয়ার। কেমন, এই কার্বিনটা এখানে ব্যাকফায়ার করে এবং এই যে প্রোটনটা আছে বিটা কার্বনে, এই প্রোটন এর ইলেকট্রন পেয়ার নিয়ে ওই কার্বনে মুভ করে ডবল বন্ড তৈরি করে। এখানে দেখো, দ্য ফর্মেশন অফ দ্য প্রোডাক্ট অ্যালকিন রিকোয়ার্স দ্য মাইগ্রেশন অফ হাইড্রোজেন উইথ ইটস ইলেকট্রন পেয়ার ফ্রম দ্য বিটা কার্বন অ্যাটমস। কেমন, এইখানে ডবল বন্ড ফর্ম হতে গেলে এইখানে যে প্রোটন আছে, এখানে যে হাইড্রোজেন আছে, এটা এর ইলেকট্রন পেয়ার নিয়ে মাইগ্রেট করবে, কেমন, ফ্রম দ্য বিটা কার্বন টু দ্য আলফা কার্বন। ক্লিয়ার? এইভাবে আমার এখানে ডাবল বন্ড হবে। এটাকে বলে 1-1 এলিমিনেশন বা আলফা এলিমিনেশন। নেক্সট আমরা দেখব যে এই রিয়াকশন রেট কার উপর ডিপেন্ড করে। এই রিয়াকশন রেট ডিপেন্ড করে with the concentration of the substrate এবং depends on the concentration of the base। এবারে আমরা দেখব যে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই রিয়াকশন রেট যেটা
কিনা ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট অ্যান্ড দ্য বেস। এই কন্ডিশন আমরা আগেও দেখেছি E2 রিয়াকশনের ক্ষেত্রে। E2 রিয়াকশনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট প্লাস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য বেস। তাহলে আমরা রিয়াকশন রেটের এই ইকুয়েশন দেখে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না যে রিয়াকশনটা ই আলফা হচ্ছে কি E2 হচ্ছে। তো সেটা ডিস্টিংগুইশ করার জন্য আমাদের আইসোটোপ লেভেলিং করতে হবে। আইসোটোপ লেভেলিং মানে আমরা যদি এই আলফা কার্বনে দুটো যে প্রোটন আছে সেই দুটো প্রোটনকে যদি ডয়টোরিয়াম দিয়ে আমরা রিপ্লেস করি, তাহলে আমরা যদি আলফা এলিমিনেশন রিয়াকশন হয়, মানে 1-1 এলিমিনেশন রিয়াকশন হয়, তাহলে যে অ্যালকিনটা পাবো সেখানে একটা ডয়টোরিয়াম প্রেজেন্ট থাকবে। কিন্তু তোমরা ভাবো তো, যদি এটা E2 মেকানিজম দিয়ে যেত, তাহলে মানে যদি বিটা কার্বন থেকে একটা প্রোটন এলিমিনেটেড হতো এবং তার সঙ্গে একটা যদি এই ক্লোরাইডটা যদি বেরিয়ে যেত, তাহলে তোমরা নিশ্চয়ই ইমাজিন করতে পারছো যে অ্যালকিনটা তৈরি হতো, সেই অ্যালকিনটাতে দুটোই ডয়টোরিয়াম কিন্তু প্রেজেন্ট থাকতো। তাহলে আমরা এই প্রেজেন্স অফ দ্য নাম্বার অফ ডয়টোরিয়াম ইন দ্য প্রোডাক্ট, এটা দেখে আমরা বুঝতে পারবো যে আলফা এলিমিনেশন হচ্ছে না E2 এলিমিনেশন হচ্ছে। কেমন? এখানে আমরা ডয়টোরিয়াম রিপ্লেসমেন্ট করেছি আলফা কার্বনে, কিন্তু আমরা একইভাবে বিটা কার্বনেও ডয়টোরিয়াম রিপ্লেসমেন্ট করতে পারি। সেক্ষেত্রে কি হবে, যদি ই আলফা এলিমিনেশন হয় তাহলে কি হবে না, দুটো ডয়টোরিয়ামই প্রেজেন্ট থাকবে। কিন্তু যদি E2 এলিমিনেশন হয় তাহলে সেখানে একটা ডয়টোরিয়াম প্রেজেন্ট থাকবে। তো এক্ষেত্রেও আমরা নাম্বার অফ ডয়টোরিয়াম প্রেজেন্ট ইন দ্য অ্যালকিন, এটা থেকে আমরা বুঝতে পারবো যে রিয়াকশনটা কতটা ই আলফা পাথ হইতে গেছে বা E2 পাথ হইতে গেছে। যদি মিক্স হলেও যদি ধরো বোথ ই আলফা এবং E2 দুটোই হচ্ছে, সেখান থেকে আমরা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করে দেখতে পাবো যে কোনটা বেশি হচ্ছে, মানে ই আলফা বেশি হচ্ছে না E2 বেশি হচ্ছে। যদি আমার একটা ডয়টোরিয়াম কন্টেনিং প্রোডাক্ট যদি বেশি থাকে তাহলে E2 বেশি হচ্ছে, কিন্তু যদি দুটো ডয়টোরিয়াম প্রোডাক্ট কন্টেনিং অ্যালকিন যদি বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা ই আলফা মেকানিজম দিয়ে যাচ্ছে। কেমন? নেক্সট আমরা দেখব যে ই আলফা এলিমিনেশন বা আলফা এলিমিনেশন হওয়ার জন্য কি কি কন্ডিশনস প্রয়োজন। আমরা দেখতে পাবো যে যদি যে বেস ইউজ করা হচ্ছে রিয়াকশন মিডিয়ামে তার স্ট্রেংথ যদি খুব বেশি হয়, তাহলে আমরা দেখব যে ই আলফা রিয়াকশন ফেসিলিটেটেড হচ্ছে বা প্রমোটেড হচ্ছে। যেমন ধরো C6H5- Na+, মানে ফিনাইল অ্যানায়ন, pH-, এটা খুবই স্ট্রং বেস। কেমন? সেক্ষেত্রে আমরা দেখব 94% 1-1 এলিমিনেশন বা আলফা এলিমিনেশন। সেক্ষেত্রে যদি আমরা কোনো ক্ষেত্রে যদি আমরা রিলেটিভলি লেস স্ট্রং বেস ইউজ করি, যেমন সোডামাইড, অ্যামাইড বেস ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার আলফা এলিমিনেশনের হার কমে যাবে। এবং আরও উইক বেস ইউজ করলে, যেমন মিথক্সাইড, তখন আমরা দেখব কোনো আলফা এলিমিনেশন হচ্ছে না। এবং লিভিং গ্রুপ, যদি ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য লিভিং গ্রুপ যদি বেশি হয়, তখন কিন্তু আলফা এলিমিনেশনের এক্সটেন্টও বেশি হবে। দ্য হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য লিভিং গ্রুপ প্রমোটস দ্য আলফা এলিমিনেশন বা 1-1 এলিমিনেশন। দেখো এখানে একটা এক্সাম্পল, for a given base, alkyl iodides and bromides undergo much less 1-1 elimination than chloride. তার কারণ কি? Chloride is more electronegative than bromine এবং iodine. Chlorine is more electronegative than bromine and iodine. Electronegative বেশি হওয়ার জন্য ও কি করছে, আলফা কার্বনের যে প্রোটন আছে সেই প্রোটনটাকে অ্যাসিডিক করছে। কেমন? তো সেজন্য আমার আলফা এলিমিনেশন রিয়াকশন বেশি পরিমাণে হচ্ছে অন অ্যালকিল ক্লোরাইড কম্পেয়ার টু ব্রোমাইড এবং আয়োডাইড। আমরা আবার দেখব যখন
বিটা পজিশনে কোনো প্রোটন না থাকে, সেক্ষেত্রে আমার অ্যালকিল ক্লোরাইডের ওপর বেস ট্রিটমেন্ট করলে আমরা দেখব যে আলফা এলিমিনেশন হচ্ছে, আলফা এলিমিনেশন হয়ে কার্বিন তৈরি হচ্ছে। যেমন ধরো ক্লোরোফর্মের উপর যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা স্ট্রং বেস ইউজ করি, তাহলে প্রথমে কি হবে, E1 CB পাথওয়ে দিয়ে যাবে, মানে প্রথমে কনজুগেট বেস তৈরি হলো এবং কনজুগেট বেস যেটা তৈরি হলো সেটা থেকে ক্লোরিন ওই একই আলফা কার্বন থেকে ক্লোরাইড বেরিয়ে গিয়ে স্লো প্রসেস, প্রথম proton abstraction is the first process, next the elimination of the chloride is a slow process. এই রিঅ্যাকশন এই স্টেপের মাধ্যমে আমার ডাইক্লোরোকার্বিন তৈরি হলো। এখানে rate of the reaction also depends on the chloroform, concentration of chloroform and the concentration of base. এখানে দেখো 2 step 1,1 E1 CB পাথওয়ে দিয়ে যাচ্ছে, দুটো স্টেপ, মানে প্রথমে কনজুগেট বেস তৈরি হলো এবং সেই কনজুগেট বেস থেকে ক্লোরাইড এলিমিনেটেড হয়ে গিয়ে কার্বিন তৈরি হলো। এই যে ডাইক্লোরোকার্বিন, এটা হাইলি ইলেকট্রন ডেফিসিয়েন্ট এবং হাইলি রিঅ্যাক্টিভ। কেমন, এই ডাইক্লোরোকার্বিন যদি কাছাকাছি কোনো অ্যালকিন পায়, অ্যালকিন থাকলে ও কিন্তু ওই অ্যালকিনে অ্যাডিশন হয়ে, অ্যালকিন তোমরা জানো ইলেকট্রন রিচ স্পিসিস, ও কি করবে, এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বিনে ইলেকট্রন দিয়ে এই সাইক্লোপ্রোপেন রিং তৈরি করবে। কেমন, এইভাবে আমরা কিন্তু এই অ্যালকিনকে ট্র্যাপ করতে পারি, এটাকে ট্র্যাপিং অফ দ্য অ্যালকিন বলে। এইভাবে কিন্তু আমরা সাইক্লোপ্রোপেন রিং সিনথেসিস করতে পারবো। এবং এই যে ডাইক্লোরোকার্বিন তৈরি হচ্ছে, এই ডাইক্লোরোকার্বিনের আর একটা খুব ইম্পর্ট্যান্ট ইউজ হলো রাইমার-টিম্যান রিঅ্যাকশনে। রাইমার-টিম্যান রিঅ্যাকশনে কি হয় না, ফেনলের সঙ্গে যদি আমি ক্লোরোফর্ম এবং KOH দিই, তাহলে স্যালিসাইলডিহাইড তৈরি হয়। স্যালিসাইলডিহাইড মানে আলফা অর্থো হাইড্রক্সি বেনজাইলডিহাইড, এটা হলো স্যালিসাইলডিহাইড। এখানে মেকানিজমটা কি, মেকানিজম একইভাবে E1 CB রিঅ্যাকশনের মাধ্যমে এখানে ডাইক্লোরোকার্বিন তৈরি হলো, সেই ডাইক্লোরোকার্বিনটা এই ফেনক্সাইডে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করলো। এটা যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, আর যেহেতু ফিনাইল রিং, এখানে ফেনক্সাইড রিং হাইলি ইলেকট্রন রিচ স্পিসিস, এটা কি এই রিং কি করলো, ইলেকট্রন ডোনেট করলো এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসে, করে এখানে কার্বন আয়ন জেনারেট করলো। যেই কার্বন আয়নটা কি করবে, এখান থেকে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করবে এবং অ্যারোমেটিসিটি গেইন করবে, করে যে স্পিসিসটা পাওয়া গেল, এটা কি করলো, হাইড্রোলিসিস হবে, হাইড্রোলিসিস উইথ KOH হবে, KOH অ্যাটাক করে OH করলো এবং OH ব্যাকফায়ার করে এই আরেকটা ক্লোরিনকে বের করে দিয়ে স্যালিসাইলডিহাইড তৈরি করলো। তোমরা রাইমার-টিম্যান রিঅ্যাকশন পড়বে যখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়বে ইন ডিটেলস। কেমন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ফর দ্য প্রিপারেশন অফ স্যালিসাইলডিহাইড। ওকে, তাহলে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন এখানেই শেষ করছি। আমরা সমস্ত টপিকস অফ এলিমিনেশন রিঅ্যাকশন পড়ে ফেলেছি। তোমরা ভিডিও লেকচারগুলো মন দিয়ে দেখতে থাকো এবং যে PDF তোমাদের পাঠিয়েছি সেটাও ভালো করে পড়তে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। আর কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো।